গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 9 ফেব্রুয়ারি সোমবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আসন্ন বিধানসভা নির্বাচনে সুনাই আসন থেকে কংগ্রেসের মহিলা প্রার্থিত্ব প্রত্যাশী হিসাবে চর্চায় উঠে এসেছেন শিলচর জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ও সমাজকর্মী নাজিয়া ইয়াসমিন মজুমদার। কংগ্রেসের টিকিটের দাবিতে ইতিমধ্যে 12 জন প্রত্যাশী আবেদনপত্র জমা দিলেও তাদের মধ্যে একমাত্র মহিলা হিসাবে আবেদন করেছেন তিনি। 2019 সালের লোকসভা নির্বাচনে এনপিপির প্রার্থী হিসাবে শিলচর আসনে প্রতিদ্বন্দ্বিতা করা এই উচ্চশিক্ষিতা নেত্রী বর্তমানে সুনাই জুড়ে নিবিড় জনসংযোগে ব্যস্ত রয়েছেন। পেশাগতভাবে নাজিয়া ইয়াসমিন মজুমদার একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। তিনি দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং আসাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেছেন। সম্প্রতি বরাক উপত্যকার আইন স্নাতকদের এনরোলমেন্ট সংক্রান্ত জটিলতা নিয়ে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার বিরুদ্ধে দায়ের করা একটি জনস্বার্থ মামলা পিআইএলএ সফলতা অর্জন করে তিনি আইনজীবী মহলে প্রশংসা কুড়িয়েছেন। চাকরির প্রার্থী যারা রেলওয়ে গ্রুপে ডি নিয়োগে 2026-এর জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে অনলাইনে গ্রুপে ডি পরীক্ষার আবেদন জমা নেওয়া চলছে। এই নিয়োগের মাধ্যমে সারা ভারত জুড়ে প্রায় 22,000 শূন্য পদে বিভিন্ন কাজের জন্য কর্মী নেওয়া হবে। মাধ্যমিক পাশ হলেই নারী পুরুষ নির্বিশেষে যে কোনো চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন এখানে। নিচে শূন্য পদের নাম, আবেদন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ ও আরও খুঁটিনাটি নিয়ে বিশদে উল্লেখ করা হলো। আবেদনের শেষ তারিখ 2 মার্চ। আবেদনের জন্য ফি জমা দেওয়ার শেষ তারিখ 4 মার্চ। আবেদনপত্রের মডিফিকেশন করার শেষ তারিখ 5 মার্চ। সেই সুযোগ শেষ হবে 14 মার্চে। স্বীকৃতি বোর্ড বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় ডিগ্রি পাশ করে থাকতে হবে। আবেদনকারীর বয়সসীমা 18 থেকে 33 বছরের মধ্যে হতে হবে। এই পরীক্ষায় আবেদন করার জন্য প্রথমে 500 টাকা দিতে হবে। পরীক্ষায় বসলে নির্দিষ্ট পদ্ধতিতে 400 টাকার রিফান্ড দেওয়া হবে। তফসিলি জাতি, তফসিলি জনজাতি, প্রাক্তন সেনাকর্মী, বিশেষভাবে সক্ষম মহিলা, ট্রান্সজেন্ডার এবং ইবিসি ক্যাটাগরি প্রার্থীদের দিতে হবে 250 টাকা। যে আবেদনকারীরা নিয়োগ পরীক্ষায় বসবেন একমাত্র তারাই রিফান্ড পাবেন। সুনাইয়ে কংগ্রেসের টিকিট কেন্দ্রিক লড়াই জমে উঠেছে ক্রমশই। রবিবার প্রচুর সংখ্যক সমর্থক নিয়ে জেলা কংগ্রেস কার্যালয়ে আবেদনপত্র পেশ করে ভালোভাবেই নিজের উপস্থিতির জানান দিলেন টিকিটের এক দাবিদার জাবেদ আক্তার লস্কর। এদিন দুপুরে সমর্থকদের নিয়ে জাবেদ পৌঁছান শিলচরের দলীয় জেলা কার্যালয় ইন্দিরা ভবনে। ইন্দিরা ভবনের শ্যামাচরণ হলে আনুষ্ঠানিকভাবে তিনি জেলা সভাপতি সজল আচার্যের হাতে তুলে দেন আবেদনপত্র। তখন সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ, অরুণ দত্ত মজুমদার, সুজন দত্ত প্রমুখ। জাবেদ জানান, গত 19 জানুয়ারি তিনি গুয়াহাটিতে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের কাছে আবেদনপত্র পেশ করেছেন। এরপর দলীয় নিয়ম অনুযায়ী এদিন পেশ করলেন জেলা সভাপতির কাছে। আবেদন জানানোর পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, তিনি দলের একজন সৈনিক। নিজে দাবিদার হলেও দল যাকেই টিকিট দিক না কেন দলকে জেতানোর জন্য 100% কাজ করবেন। কথার মাঝে সুনাইর বর্তমান বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া প্রসঙ্গে জাবেদ বলেন, তিনি প্রতিপক্ষ প্রার্থী হলে সুনাইয়ে কমপক্ষে 80,000 ভোটের ব্যবধানে জিতবে কংগ্রেস। বন বিভাগের গাড়মুড়া রেঞ্জ এলাকার দামছড়ার উচ্ছেদ পীড়িত এলাকার প্রায় শতাধিক অভিভাবকদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। শিক্ষাবিদ তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সালে আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত অভিভাবকরা ছেলেমেয়েদের শিক্ষার ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জানান, উচ্ছেদের পর থেকেই এমন আশঙ্কা বিরাজ করছে। সবার শুরুতে ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের নামের তালিকা সংগ্রহ করা হয়। অভিভাবকদের কাছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মতামত নেওয়া হয়েছে। যদি কোনো সচেতন নাগরিক, স্বেচ্ছাসেবী সংস্থা বা মানবিক প্রতিষ্ঠান এগিয়ে এসে এসব শিশুর পড়াশোনার সুযোগ তৈরি করে,
তাহলে তারা কি সম্মতি দেবেন? এই প্রশ্নের উত্তরে প্রায় সব অভিভাবকই চোখে জল আর কণ্ঠের আশার সুর নিয়ে তাদের সন্তানদের মানবিক সহায়তা আবাসিক প্রতিষ্ঠানে পাঠাতে স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়েছেন। তাদের একটাই কথা, আমাদের ঘর নেই, কিন্তু আমাদের সন্তানদের ভবিষ্যৎ যেন না হারায়। এখন প্রয়োজন সহমর্মী মানুষদের একসঙ্গে বসা, কথা বলা, পথে খুঁজে বের করা। যারা এই মানবিক উদ্যোগে সহযোগিতা করতে আগ্রহী তাদের সবার সঙ্গে একটি সমন্বয় সভা করার প্রস্তাব রাখা হয়েছে। সাংসদ গৌরব গগৈয়ের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক থাকার অভিযোগের প্রতিবাদে রাস্তায় নেমেছেন ভারতীয় জনতা পার্টি। প্রতিবাদে রবিবার হাইলাকান্দি শহরের রাস্তায় সোচ্চার হয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। এদিন শহরের রাজপথে মিছিল করে প্রতিবাদে ফেটে পড়েন দলীয় কর্মীরা। বিজেপির অভিযোগ, এই বিষয়টি কেবল রাজনীতির অঙ্গিনায় সীমাবদ্ধ নয়, বরং এটি সরাসরি দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার প্রতি চরম হুমকি। এদিন বিশাল প্রতিবাদী মিছিলে সামিল হয়ে বিজেপি নেতাকর্মীর দাবি, গৌরব গগৈয়ের বিরুদ্ধে উঠা এই অভিযোগ দেশের অখণ্ডতা এবং ঐক্যের প্রতি হুমকি স্বরূপ। বিজেপি নেতারা ক্ষোভ ব্যক্ত করে বলেন, সীমান্তে যে হাজার হাজার জওয়ান দিনরাত এক করে দেশমাতৃকার সেবায় নিয়োজিত, তাদের আত্মত্যাগে দেশ সুরক্ষিত। তাদের সেই ত্যাগের প্রতি এই ঘটনা চরম অপমানজনক। শহীদের পরিবার এবং দেশপ্রেমিক নাগরিকদের আবেগে এই ঘটনা গভীর আঘাত হেনেছে বলে তারা অভিযোগ করেন। এদিনের প্রতিবাদী মিছিলে সামিল নেতারা ব্যর্থহীন ভাষায় বলেন, রাজনীতির ঊর্ধ্বে দেশ এবং দেশের সুরক্ষা। যে দেশের মায়েরা তাদের সন্তানদের সীমান্তে পাঠায় দেশ রক্ষার কাজে, সেই দেশের একজন সাংসদের বিরুদ্ধে এমন অভিযোগ মেনে নেওয়া যায় না বলে তারা তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের পর মণিপুরে গঠিত হয়েছে নতুন সরকার, কিন্তু উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যে এখনও সহিংসতা পুরোপুরি থামেনি। চূড়াচাঁদপুরের পর রবিবার উখরুল জেলায় নতুন করে সংঘর্ষের ঘটনায় পাহাড়ি জেলার একাধিক এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর অনুযায়ী রবিবার সন্ধ্যা লাইতন গ্রামে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। উভয় পক্ষের মধ্যে পাথর নিক্ষেপের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন লাইতন এলাকায় ব্যাপক নিষেধাজ্ঞা জারি করে। জানা গেছে, লাইতন গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। শুধু পাথর নিক্ষেপই নয়, সম্পত্তিতে অগ্নিসংযোগের অভিযোগও উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়েক দফা গুলিচালনার ঘটনাও ঘটেছে। এরপর পুলিশ কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে জনতাকে ছত্রভঙ্গ করে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সংবাদ সংস্থার সূত্রে জানা যায়, লাইতন গ্রামের টুঙ্কুল সম্প্রদায়ের এক সদস্যকে 7 থেকে 8 জন মিলে মারধরের অভিযোগ উঠেছে। প্রথমে বিষয়টি ভুক্তভোগী ও স্থানীয় গ্রাম প্রধানের মধ্যে আলোচনার মাধ্যমে মেটানোর উদ্যোগ নেওয়া হয়েছিল এবং উভয় পক্ষই সমস্যার সমাধানে সম্মতি হয়েছিল। কিন্তু পরে সিকুমবুং এলাকা থেকে আসা একদল গ্রামবাসী লাইতেনের এক প্রবীণ বাড়িতে হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, হামলাকারীরা একাধিকবার গুলি চালায়, যার জেরে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। রামনগর আইএসবিটি বাইপাস সংলগ্ন আরহান পার্কিং ক্যাম্পাসে 11 ফেব্রুয়ারি বুধবার বিশেষভাবে সক্ষমদের মধ্যে বিনামূল্যে ইনটেক কার্ড ও সহায়ক যন্ত্র বিতরণ অ্যাসেসমেন্ট শিবির আয়োজিত হবে। শিবিরের আয়োজন করেছে রামনগরের গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশন এনজিও এবং বদরপুরের বরাক ডিভিশন এনজিও। শিবির শুরু হবে সকাল 9টায়, চলবে বিকেল 5টা পর্যন্ত। শিবিরে দিব্যাঙ্গদের মধ্যে বিনামূল্যে আর্টিফিশিয়াল পা, জুতো, ক্যালিপার, ইনটেক কার্ড, হুইলচেয়ার, ট্রাইসাইকেল, কানের মেশিন ইত্যাদি বিতরণ করা হবে। সহায়ক যন্ত্র শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হবে। শিবিরে সংশ্লিষ্টদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক আতাউর রহমান লস্কর এবং বরাক ডিভিশনের সম্পাদক জিএম চৌধুরী। কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রনাথপুরে শনিবার আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক সুবিধা প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য প্রটোকল সহ সমন্বয়ক মিমো দাস। চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হতে না পারা কালাইন এলাকার কয়েকজন সুবিধা প্রাপকের বাড়ি গিয়ে ত্রাণ তহবিলের চেক পৌঁছে দেন তিনি। এই উদ্যোগে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। এদিন মিমো দাস জানান, আগামীতেও পর্যায়ক্রমে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেক বিতরণ অব্যাহত থাকবে, যাতে সমাজের প্রকৃত গরিব মানুষরা সময়মতো সহায়তা পেতে পারেন। রবিবার গভীর রাতে শ্রীভূমি শহর ও শহরতলির দুই পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরপর দুই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। প্রথম ঘটনাটি ঘটে স্টেশন রোডে। জেএম বণিক জুয়েলার্সের পাশে একটি দোকানে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে অনুমান করা হচ্ছে, যদিও সঠিক কারণ এখনও জানা যায়নি। দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শিলচর রোড সংলগ্ন সরিষা এলাকায় একটি গাড়ির সার্ভিস সেন্টারে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও দমকল কর্মীদের তৎপরতায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়। অল্পের জন্য রক্ষা পায় সার্ভিস সেন্টারে থাকা একটি বাস।